অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সুন্দর ভোট জাতিকে উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচন ভবনে সংসদ নির্বাচন ঘিরে সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সাথে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে এসব কথা জানিয়েছেন তিনি। সিএসসি বলেন, ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি এবং ভোটের সাথে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে। দিনব্যাপী সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নিচ্ছে কমিশন। এতে কমিশনার সহ ইসি সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথেও সংলাপ করবে ইসি। সুষ্ঠু সুন্দর বিশ্বের নির্বাচনীতে প্রতিশ্রুতিগত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলে যাচ্ছে। আমরা আশা করবো আজকে যে আলখা আপনাদের থেকে আমরা অভিজ্ঞতা তো যে উইসটা আমাদের মেলা থেকে যে উৎসাহিত যে পরামর্শ মতামত বিষয় ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের যেহেতু তো আমাদের কাজকর্মে। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সংলাপের আরো খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। ফারজানা, একটু জানাবেন সংলাপের সুশীল সমাজের প্রতিনিধিরা আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি ধরনের পরামর্শ দিয়েছেন, সেই সাথে আরেকটি ব্যাপার আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে এই মুহূর্তে সেখানে সার্বিক পরিস্থিতি বা নতুন কোনো তথ্য রয়েছে কিনা। ইশরাত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংলাপ সেটি কিন্তু আজ শুরু হলো এবং এই সংলাপ আগামী 1 থেকে 1.5 মাস পর্যন্ত চলবে এবং সংলাপের শুরুর দিকে আমরা যেমনটি দেখলাম যে নির্বাচন কমিশন সকাল 10:30টার সময়ে যে সুশীল সমাজের প্রতিনিধি তাদের সাথে সংলাপটি করেছে এবং বেলা 2:30টার দিকে আরেকটি পর্ব শুরু হবে এবং সেখানে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষাবিদ যারা আছেন তাদের সাথে। এবং এই সংলাপে আসলে পর্যায়ক্রমে যে বিশেষজ্ঞ রয়েছে, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সাংবাদিক এবং এই অর্থাৎ নির্বাচনে যারা অংশীজন তাদের সঙ্গে কিন্তু ধারাবাহিকভাবে ইসি সংলাপ করবে এবং প্রতি নির্বাচনের আগেই কিন্তু আমরা দেখে থাকি যে সংলাপ হয়ে থাকে এবং এই সংলাপটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সংলাপের মাধ্যমে আসলে দেশের যে নাগরিক সমাজ রয়েছেন, সচেতন নাগরিক, তারা কিন্তু আসলে নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় যে কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় এবং এখানে সবচেয়ে বড় অংশ সেটি হচ্ছে রাজনৈতিক দলের সাথে সংলাপ। আমরা যেমনটি দেখলাম যে আসলে এখনও যেহেতু নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায়নি, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারণা করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো আরও কিছু সময় পরে, অর্থাৎ যখন নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন পাবে তখন ধারণা করা হচ্ছে সব রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসবে। তো আজ সকালে যেই সংলাপটি হলো এতক্ষণ ধরে, সেখানে আসলে সুশীল সমাজের প্রতিনিধিরা যেমনটি বলেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে, কারণ 5 আগস্টের পর স্বৈরাচারের পতনের পর কিন্তু আসলে সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের আশা করছে, অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের আশা করছে। তারা যেমনটি বলছে যে বিগত 3 নির্বাচনে যেসব কারণে 3টি নির্বাচনে বিতর্কিত হয়েছিল সেই বিষয়গুলো যাতে সামনে না আসে, তারা বলছেন যে হলফনামার তথ্য যাতে কেউ না লুকাতে পারে এবং তারপর মনোনয়ন বাণিজ্য যেটি হয়ে থাকে সেই মনোনয়ন বাণিজ্য যাতে কেউ না করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হচ্ছে, বারবারই সবাই একই কথা যেটি বলছে, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এআই এর অপব্যবহারের মাধ্যমে যাতে কোনো অপতথ্য ছড়িয়ে নির্বাচনে যাতে বিশৃঙ্খলা তৈরি না করা যায়। এবং প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু বলেছেন যে তারা আসলে নির্বাচন সুষ্ঠু করতে যে কোনো ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর। ইশরাত, ফারজানা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় তদন্ত কর্মকর্তার কাছে বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল 1। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে জবানবন্দি শুনছেন। শেখ হাসিনা সহ 3 আসামির মানবতা বিরোধী মামলার 54তম এবং শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা আলমগীরের সাক্ষ্য সরাসরি সম্প্রচার করছে বিটিভি। এদিকে ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুর পক্ষে মানবতা বিরোধী অপরাধ মামলায় আইনজীবী হিসেবে লড়বেন জেডাই খান পান্না।
দর্শক, ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন সহকর্মী নুরনবী সরকার। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। নুরনবী, একটু জানাবেন সাক্ষ্য গ্রহণে কি বলেছেন সাক্ষীরা, সেই সাথে আর অন্য কোনো মামলার শুনানি রয়েছে কিনা আজকে ট্রাইব্যুনাল 1-এ? ট্রাইব্যুনাল 1-এ এখন সাক্ষ্য গ্রহণের বিরতি চলছে। তদন্ত কর্মকর্তা 12টা থেকে প্রায় 1:45 পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন এবং তিনি প্রায় 19টার মতো ভিডিও উপস্থাপন করেছেন, যে ভিডিওগুলো জুলাই আন্দোলনের নৃশংসতার প্রমাণ করে। পুলিশ গুলি করেছে নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে এবং পরিকল্পিতভাবে গুলি করেছে, সেই তথ্যগুলো দেখানো হয়েছে। ভিডিও এবং বিভিন্ন সংস্থা গণমাধ্যম যে তথ্যচিত্র বানিয়েছিল জুলাইয়ের উপর ভিত্তি করে, সেগুলো উপস্থাপন করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, রামপুরা কার্নিশে আটকে থাকা এক আন্দোলনকারীকে পুলিশ গুলি করেছিল, সেরকম তথ্যচিত্র এখানে দেখানো হয়েছে। শেখ হাসিনা রাজাকারের বাচ্চাগুলো যে গালি দিয়েছিলেন সেটিও কিন্তু আদালতে দেখানো হয়েছে। যাত্রাবাড়ির ঘটনা থেকে শুরু করে, ফার্মগেট থেকে শুরু করে বিভিন্ন ঘটনার ভিডিও চিত্র দেখানো হয়েছে এখানে। এবং তদন্ত কর্মকর্তা মোট 134 পৃষ্ঠার অভিযোগপত্র এখানে দাখিল করেছিলেন, সেটি তিনি পুরোটা পড়ে শোনাবেন। সুতরাং আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে না, বিরতির পরে 3:45টার দিকে আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং প্রসিকিউশনের পক্ষ থেকে এটি বলা হয়েছে যে পুলিশ যে গুলি চালিয়েছিল ঢাকা সহ সারা বাংলাদেশে, সেই গুলি আত্মরক্ষার্থে গুলি তারা চালায়নি, পরিকল্পিতভাবে এবং উপরের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যেগুলো মানবতা বিরোধী অপরাধ, এই কথাগুলো তারা বলেছেন। এবং তিনি সর্বশেষ সাক্ষী, প্রসিকিউশনের 54তম সাক্ষী। ওনার সাক্ষ্য গ্রহণ শেষের পরই সাক্ষ্য মূলত শেষ হবে এবং এরপরে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত দিন ধার্য করবেন। প্রসিকিউশনের আশা হয়তোবা আগামী অক্টোবরের মধ্যে এই মামলায় রায় প্রদানের জন্য দেবেন ট্রাইব্যুনাল। ইশরাত নবী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরের প্রসঙ্গে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছে ঢাকা সফররত ইইউ পার্লামেন্টারি প্রতিনিধি দল। বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি আরও জানিয়েছেন, বৈঠকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে, পর্যবেক্ষণ করা হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন। ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন, এভাবেই ওনারা করবেন। এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাটি একটা রিপোর্ট তারা জাতির সামনে, দেশবাসীর সামনে পেশ করবেন। বিদেশে বসে দেশ দখলের স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। আর আরেক নেতা আব্দুস সালাম মনে করেন, পিআর হলে জনগণের ভোটের অধিকার হারাবে। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন তিনি। জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ওই সমাবেশে শামসুজ্জামান দুদু আরও বলেন, ভালো একটি নির্বাচনের জন্যই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রেখেছে বিএনপি। অন্যদিকে পিআর নিয়ে কঠোর সমালোচনা করেন আব্দুস সালাম। তিনি প্রশ্ন করেন, দাবি না মানলে যা নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে, তারা কি ফ্যাসিবাদকেই ফিরিয়ে আনতে চাইছে কিনা? সন্ত্রাস এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে কবিতা পাঠ এবং সমাবেশও অনুষ্ঠিত হয়। নির্বাচনকে দেরিতে নিয়ে যে আবার সেই শক্তিকে মজবুত করছে কিনা, তাদের ফিরে আসার পথ করে দিচ্ছে কিনা, আজকে কিন্তু গভীরভাবে এই জিনিসটা চিন্তা করতে হবে। কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে, এগুলো আপনার মধ্যেই থাকবে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। নাম মনোয়ার হাসান জীবন, তবে সবাই চেনেন লেদু হাসান নামে। মোহাম্মদপুরের আদাবরে চাঁদাবাজি, জমি দখল, কিশোর গ্যাংকে মদত দেয়া, মাদক কারবার, লুটপাট, হেন কোনো অপরাধ নেই যা তিনি করেন না। একাত্তর টেলিভিশনের অনুসন্ধান চলাকালে তথ্য প্রমাণ পেয়ে আবারও তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে এই পৈতৃক সম্পত্তিতে ভবন নির্মাণের কাজ শুরু করে সোলাইমান ও তার ভাইরা। এর জন্য নির্মাণ করা হয় 5 ফিট উঁচু সীমানা প্রাচীর।
তবে গত 16 সেপ্টেম্বর রাতে দলবল নিয়ে শ্রমিকদের মারধর করে সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা না পেয়ে লেদু হাসান দলবল নিয়ে তাণ্ডব চালায়। এই লেদু হাসান এবং তার সাঙ্গপাঙ্গরা, লেদু হাসান, আশরাফ খান, এই বিপ্লব, এরপর সোহেল, কাউন্টার সোহেল, এই সমস্ত লোকজন এরা সেখানে ভাঙচুর করে হুমকি দামকি দেয় এবং চাঁদা দাবি করে। আমার কাছে এমন একটা মেসেজ আছে, ওই পলটে গেলে একটু রক্তের বন্যা ভাষা দিব, এই কথা বলছে, রক্তের বন্যা ভাষা দিব এখানে কেউ গেলে। এটা লেদু হাসানের বক্তব্য। এটা এখনো এই সময়ে যদি ফেসিস্ট নাই, কিন্তু এরপরও যদি বিএনপি বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তার ব্যবহার করে, অসহায় লোকদের উপরে হয়রানি করে, অত্যাচার করে, তা আমাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় লেদু হাসানকে প্রধান করে 6 জনের নামে মামলা হয়েছে। এমন একটি দুটি না, ভুরি ভুরি অভিযোগ রয়েছে লেদু হাসানের বিরুদ্ধে। এই ঘটনার একদিন আগে 15 সেপ্টেম্বর আদাবরের এই যুবককে বেধড়ক পেটায় লেদু হাসানের সন্ত্রাসী বাহিনী। মিলন নামের এই যুবকের দাবি, অটোরিকশার গ্যারেজ থেকে 10 লাখ টাকা চাঁদা না দেয়ায় পেটানো হয় তাকে। 10 লাখ টাকা চাঁদা দিতে হবে এবং গ্যারেজ থেকে সাপ্তাহিক একটা খরচ দিতে হবে। যদি না দেই, নেক্সট টাইম লেদু হাসান নিজে আইসা ওপেন গুলি করবে আমারে, এই ধরনের হুমকি দিয়ে গেছে এবং মারধর করে গেছে। মারছে লেদু হাসানের লোক পাঠাইছে, সাগর আসছিল এই সাইডে, সাগর, আকবর আর তালুকদার আরো অন্যান্য লোকজন আইসে। আমি এলোপাতার ইন্ডিয়া মারধর করছে, তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এই ঘটনায়ও আদাবর থানায় লেদু হাসান ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দেয় ভুক্তভোগী। যদিও অজ্ঞাত কারণে পুলিশ মামলা থেকে লেদু হাসানের নাম বাদ দিয়েছে। এই ঘটনায় তার অন্যতম সহযোগী সন্ত্রাসী আকবর গ্রেপ্তার হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয়রা জানায়, কবজিকাটা আনোয়ার ও এক্সেল বাবু গ্রেপ্তার হওয়ার পর তাদের সন্ত্রাসী বাহিনীকে সুরক্ষা দিচ্ছে লেদু হাসান। কিশোর গ্যাং সদস্যদের দিয়ে করছে চাঁদাবাজি, জমি দখল, লুটপাট সহ নানা অপকর্ম। লেদু হাসান ভাই বলছে, যারে খুশি তাকে মারো। মোল্লা মুরাদ বলছে, খালিকো বাবা, কথাবার্তা বুঝবে লেদু হাসান ভাই। এক্সেল বাবু কবজিকাটা আনোয়ারকে শেল্টার দিত। এক্সেল বাবু অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে বিগত দিন যতদিন এই অপরাধ জগৎটা চলতেছে, সম্পূর্ণ এর যারা এই কার্যক্রমগুলো ঘটাচ্ছে এদেরকে শেল্টার দিচ্ছে লেদু হাসান। এখন আমরা তো মনে করেন জনসমক্ষে এইভাবে বলতে পারি না বিষয়গুলো। লেদু হাসান এই সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে যে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা সহ উনি পলিটিক্যাল একটা সাপোর্ট তো অবশ্যই পাচ্ছে এবং এই প্রভাবগুলো খাটিয়ে উনি এই কিশোর গ্যাংগুলো মেনটেন করতেছে। এসব অভিযোগের কিছু তথ্য প্রমাণও ৭১-এর হাতে এসেছে। চাঁদা না পেলে মোবাইলে মানুষকে গালিগালাজ, হুমকি দেয়া, এমনকি থানায় গিয়ে বিচার প্রার্থী নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা তার নিত্যদিনের কাজ। এখানেই শেষ না। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোহাম্মদপুরের এক সচিবের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় এই লেদু হাসান জড়িত বলে অভিযোগ রয়েছে। লুটের সেই স্বর্ণ গায়ে জড়িয়ে টিকটকও করতে দেখা গেছে লেদু হাসানকে। এই কারণে তাকে আদাবর থানা বিএনপির পদ থেকে বহিষ্কার করা হয়। তবে সেই আদেশ বেশিদিন স্থায়ী হয়নি। যুগ্ম আহ্বায়কের পদ ফিরে পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে লেদু হাসান। এ নিয়ে ৭১ টেলিভিশনে অনুসন্ধান চলাকালে তথ্য প্রমাণ যাচাই বাছাই করে আবারও তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মনোয়ার হাসান জীবনের যেই অভিযোগ আমার কাছে এসছে, ইতিমধ্যে আমি আপনার সামনেই আমি আমার যে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাকে বলে দিয়েছি যে বহিষ্কারের আদেশ দেওয়ার জন্য, এবং তার প্রাথমিক সদস্য পদ সহ তাকে বহিষ্কার করা হলো। এবং আশা করি যে এই বহিষ্কারের মাধ্যমে ওই এলাকায় জনজীবনে কিছুটা হলো স্বস্তি ফিরে আসবে। পুলিশকেও আহ্বান করব, যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে, দ্রুত তাকে আইনের আওতায় এনে তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তাকে গ্রেপ্তারের বিষয়ে কি ভাবছে পুলিশ প্রশ্ন ছিল তেজগাঁও বিভাগের ডিসির কাছে। লেদু হাসান তার বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছিলাম না, তো রিসেন্টলি আমরা একটা মোহাম্মদপুর থানায় একটি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাই। তাৎক্ষণিক আমরা তার বিরুদ্ধে মামলা নিই এবং মামলা নেওয়ার পরে কিন্তু সে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। আমাদের ডিএমপির থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, সেই সাথে র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী সবাই কিন্তু এই মামলায় যে আসামিরা রয়েছেন এই আসামিদের কিন্তু ধরার জন্য বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযান পরিচালিত করেছেন। তো আমরা আসামিগুলো আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি। লেদু হাসান ছাড়াও আদাবর মোহাম্মদপুরের সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি নিশ্চিতের দাবি স্থানীয়দের। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। ঢাকার রাস্তায় চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি। আর এর অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত 7টি সিগন্যালে পরীক্ষামূলক এই ব্যবস্থা বেশ কাজে দিয়েছে ট্রাফিক বিভাগকে। বিশেষ করে বিজয় সরণি সিগন্যালের চিরচেনা সেই দুর্ভোগ কমে এসেছে অর্ধেকে। বুয়েটের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এসব সিগন্যাল খুব শিগগিরই বিমানবন্দর থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়কের 22টি ইন্টারসেকশনে পুরোদমে কাজ শুরু হবে বলে জানায় ট্রাফিক বিভাগ। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। কখনো মাথার উপর সূর্যের প্রচণ্ড তাপে গরমে ঘেমে ভিজে যাওয়া, কখনো আবার বৃষ্টির পানিতে ভিজে চুপচুপে বসে থাকার মতো ঘটনা যেন বিজয় সরণি সিগন্যালের নিত্যদিনের চিত্র। কারণ 4টি সিগন্যাল একটি একটি করে ছাড়ার ফলে প্রতিটি সিগন্যালে কমপক্ষে 20 মিনিট লেগে যেত। কখনো কখনো সেই সিগন্যাল 40 মিনিটেও ঠেকেছে ভিআইপি মুভমেন্টের কারণে। আর এই কাজগুলো একজন ট্রাফিক সদস্যের হাতের ইশারাই ছিল ভরসা। সেই অবস্থার পুরো পরিবর্তন হয়েছে বিজয় সরণি সিগন্যালে। এখন আর হাতের ইশারায় নয়, আবারও ফিরে এসেছে স্বয়ংক্রিয় লাল, হলুদ এবং সবুজ বাতির মাঝে। আর সেটার সফলতাও পেতে শুরু করেছে এই সড়কে দীর্ঘদিন চলাচলকারী যাত্রীরা। আগে অনেক কষ্ট করা লাগতো, এখন অনেক সহজ হয়েছে মানে লাইট লাগানোর ক্ষেত্রে। 20 মিনিট দাঁড়ানো লাগতো, এখন এটা সুবিধা হয়েছে, এতক্ষণ দাঁড়ানো লাগে না। এখানে ওই বাংলা মোটর সিঙ্গেল এরকম দেরি হয়, এটাই হয়তো। তারপরে ওই মহাকালীর ওটাই হতো। কয়েক সপ্তাহ আগে পরীক্ষামূলকভাবে প্রতিটি সিগন্যালে বাতির জন্য টাইম নির্ধারণ করা হয়েছে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 4টি সিগন্যালের মধ্যে তিব্বত থেকে আসা সিগন্যালটি বন্ধ করে সেটি ফার্মগেটের আগে ইউটার্ন করা হয়েছে। অর্থাৎ বাকি 3টে সিগন্যালের মধ্যে একটিতে স্বয়ংক্রিয় অবস্থায় 1 মিনিট চালু থাকলে বাকি দুটিতে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলেই হচ্ছে। সিগন্যাল বাতির যে সিস্টেমটা করছে এটার কারণে মানে সব শুধু বিজয় সরণি না, সব জায়গাতেই আগের তুলনায় একটু কম থাকা লাগে। আগের থেকে এখন ভালো নির্ধারিত একটা সময় দেখা যায় যে 2 মিনিট, সর্বোচ্চ গেলে 2 মিনিটের বেশি হয় না। আর এখন তো ভিআইপি সিগন্যাল পড়ে না, যার কারণে সময় এত বেশি নষ্ট হয় না। ট্রাফিক বিভাগ বলছে সড়কের কোনো এক পাশের যানবাহনের চাপ বুঝে প্রয়োজনে এই সংকেত বাতি সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে। ফলে যানজট পরিস্থিতি বুঝে নিয়ন্ত্রণ কক্ষে থাকা অপারেটরকে নির্দেশনা দেবেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। সে অনুযায়ী অপারেটর সবুজ কিংবা লাল বাতি জ্বালিয়ে কোনো এক পাশের যানবাহনগুলোকে চলার বা থামার সংকেত দেবেন। ইলেকট্রিক সিগন্যাল চলার কারণে এটা অত্যন্ত একটা ভালো ফল পাওয়া যাচ্ছে এবং এখানে সচেতন নগরবাসী, আপনার এই গণমাধ্যম থেকে শুরু করে এই নগরবাসী এটা সুফল পাচ্ছে এবং এর ফলে যে একটা সিগন্যালে যে দীর্ঘ সময় মানুষকে অপেক্ষা করতে হতো যে ক্রসিং পার হওয়ার জন্য, এই ইলেকট্রিক সিগন্যালে চলার কারণে সেই দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না। সংকেত বাতি চালুর পর ট্রাফিক পুলিশের সদস্যরা আর হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করবেন না। সে সময় সংকেত বাতি মেনে চলতে হবে সব যানবাহনকে। পরীক্ষামূলক এই কার্যক্রমে সিগন্যাল মেনে চলতে জনসচেতনতা জরুরি বলে মনে করেন ট্রাফিক সদস্যরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দুর্গাপূজা নিয়ে ভারত এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুজব ছড়াতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই গুজব মোকাবেলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেছেন তিনি। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানিয়েছেন, দুর্গাপূজা নিয়ে অনেক জায়গাতেই গুজব ছড়ানো হচ্ছে। যেহেতু আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু মানে দেশবাসীরা উপকৃত হচ্ছে, তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময়
একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনার সবার সামনে উঠে ধরবেন। এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। কোনো ধরনের ঝুঁকি কাজ করতে না। প্রতিবার যেবারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে, আইন শৃঙ্খলা সংখ্যাকারী বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। বেলতলায় চণ্ডী পাঠে ঢাকের তালে শুরু হয় মহাষষ্ঠীর কল্পারম্ভ এবং বিহিত পূজা। এর মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। ভক্তদের কামনা, দেবী দুর্গা দূর করবেন বিশ্বের সকল অনাচার, শান্তির বার্তা বইবে এই ধরনীতে। আরও জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। বাজছে ঢাক, শঙ্খ আর উলুধ্বনি ছড়াচ্ছে মাধুর্য। ধূপের ধোঁয়া আর প্রদীপের আঁচে আচ্ছন্ন হয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। সকালে বেলতলায় ঘট স্থাপন করে 16টি উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজায় শুরু হলো ষষ্ঠী। চণ্ডী পাঠের সাথে দেবীর আরাধনার মাধ্যমে দেয়া হয় ষষ্ঠীর পুষ্পাঞ্জলি। আমাদের প্রার্থনা হচ্ছে মঙ্গল বয়ে আনুক সবার জন্য, সবার ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সবার ঘরে ঘরে মঙ্গল প্রতিষ্ঠিত হোক, কোনো অশুভ বার্তা যেন কোথা থেকে না আসে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতার সূচনা হলো। এই পূজার আনন্দ হবে অসাম্প্রদায়িক, এমন উচ্চারণ ছিল ভক্তদের কণ্ঠে। যে আমরা সবাই মিলেমিশে, সব ধর্মের সব জাতির মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা পুজো উদযাপন করতে চাই, এটাই প্রত্যাশা মায়ের কাছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যে যেখানে থাকুক তাকে সুস্থ ভালো রাখুক, এবং তারপরে হলো দেশবাসী এবং সারা পৃথিবীর লোকজন যাতে ভালো রাখে মা, এই প্রার্থনা করি সকলকে। ষষ্ঠী দেবীর কাছে আমরা আমাদের সন্তানের জন্য প্রার্থনা করি। প্রত্যেকটা মা আমাদের জগৎ মাতার কাছে প্রার্থনা করেন তার সন্তান যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং সুন্দর একটা জীবন পায়। বিশ্ব ধরণীতে সর্বদা শান্তির বার্তা ছড়িয়ে দিবেন, পূরণ করবেন সবার মনোবাসনা। দেবীর কাছে এমনই আশা ভক্তদের। সব ভাই বোনের একসাথে হচ্ছে, মজা হচ্ছে। আর দশমীর দিন আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের এলাকাতে পুজো হয়, সো এখানে হচ্ছে যে ভাসানে ওইখানে যাওয়া। শারদীয় দুর্গোৎসবের সবথেকে বড় মজার বিষয় হচ্ছে সকালে একতরফা একটা অনুষ্ঠান হয়ে যায়, আরতি হয়, পুজো হয়, আবার সন্ধ্যা আরতি হয়, পুজো হয়, যার জন্য আনন্দটা অনেক। সন্ধ্যায় শুরু হবে ষষ্ঠীর মূল পর্ব, অনুষ্ঠিত হবে দেবীর অধিবাস ও আমন্ত্রণ। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা। আজ মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সারা দেশে মণ্ডপগুলোতে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা, ঢাক এবং কাসর বাদ্যে মেতে উঠেছেন দেবীর ভক্তরা। দুর্গতি নাশ করে মঙ্গল কামনা করবেন দেবীর কাছে। পূজায় দেশ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। হিন্দু শাস্ত্র মতে বছর ঘুরে দেবী দুর্গা পূজিত হতে আবারও নেমে এসেছেন মর্তলোকে। ইতিমধ্যে বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়েছে। আজ ষষ্ঠী পূজায় নানা ধর্মীয় রীতিতে দেবীকে আবাহন করা হবে। দেবীর বন্দনায় মণ্ডপে মণ্ডপে চলবে অর্চনা, চণ্ডীপাঠ ও আরতি। আজকে থেকে পূজা আরম্ভ হইল, সবাই আমরা অঞ্জলি নিলাম, বললাম মাকে যেন মা সব যেন ভালো রাখে, সবাই যেন ভালো থাকে। মা আমাদের মাঝে এসেছে, আমরা খুব আনন্দিত। দেশবাসী যেন সকলে ভালো থাকে। সারা দেশে মণ্ডপগুলোতে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা। ষষ্ঠ কল্পারম্ভ ও বিহিত পূজায় ঢাক ঢোলের বাদ্যে, উলুধ্বনিতে ও অধিবাসের মাধ্যমে পালিত হবে ষষ্ঠী পূজা। এই ষষ্ঠীর দিনে আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলে। আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই পূজাটা সম্পন্ন করতে পারি, মা দুর্গার কাছে এই প্রার্থনাটা করি। পৃথিবীর মধ্যে যে আসরিক শক্তির উত্থান হচ্ছে, সারা পৃথিবীতে যুদ্ধ, সেগুলোর বিনাশ চাই, আমরা শান্তি চাই। আজ দুর্গাকে আহ্বান জানানো হবে সন্তান এবং পরিবারের মঙ্গল কামনার জন্য। ভক্তরা বলেন তারা জগতের সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করবেন। দেবীকে আহ্বান করে এখানে আনা হবে বেলতলার থেকে। এই পুজো থেকেই আমাদের
কার্যক্রম শুরু। মায়ের কাছে প্রত্যাশা যে জগতের সকলের জন্য মঙ্গল কামনা করুক, মা আমাদের সবাইকে সুখে রাখুক। হিন্দু শাস্ত্র অনুযায়ী এবার গজে চড়ে সামাজিক শান্তি ও কৃষিতে সমৃদ্ধির বার্তা নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। তাই তো শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায় ভীষণ আনন্দিত। ধন রত্ন ইত্যাদি সমৃদ্ধি যেন আমরা পাই বা আমাদের উত্তরোত্তর উন্নতি হয়। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন 1 বছরের জন্য দেবী চলে যাবেন শ্বশুরালয় কৈলাসে। পিন্টু হাজং, 71। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় সামিল হতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। বিডার আয়োজনে নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে প্রবাসীরা মুহুর্মুহ করতালি আর স্লোগানে নোবেলজয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ইউনূস। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও প্রবাসীদের জানিয়েছেন। এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ আরও অনেকেই। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার উপর জোর দেন। এই আয়োজনে শুভেচ্ছা নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ করে দিতে তৈরি হয়েছে। দর্শক, এই মুহূর্তে হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। অপু, এই মুহূর্তে অভিযানের সর্বশেষ আমাদেরকে একটু জানাবেন। ঠিক সকাল 11:30টার দিকে এই হাজী সেলিমের যে বাসা রয়েছে আজিমপুরে, এইখানে কিন্তু সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলছে। সেই অভিযান থেকে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 6টি গাড়ি জব্দ করেছে যৌথ বাহিনী। সেক্ষেত্রে 3টি গাড়ি রয়েছে বিলাসবহুল। আমরা যদি দেখাই যে এই আজিমপুরের যে চায়না গলি রয়েছে, সেখানেই কিন্তু হাজী সেলিমের একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটিতে 11:30টার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করে, চারদিক থেকে ঘেরাও করে। পরবর্তীতে তারা ভিতরে প্রবেশ করে 6টি গাড়ির সন্ধান পায়। সেই গাড়িগুলোর ভিতরে 3টি গাড়ি আমরা বিভিন্ন সূত্রের মধ্যে জানতে পেরেছি যে 3টি গাড়ি হচ্ছে বিলাসবহুল গাড়ি এবং 3টি গাড়ি রয়েছে প্রাইভেট কার। সেই গাড়িগুলোর আসলে চাবি এবং কাগজপত্র এগুলো কিন্তু তারা এখন অনুসন্ধান করছেন। সেগুলোর কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত তারা জানতে পারেননি। এই প্রেক্ষিতে এই বাড়িটির যে ম্যানেজার রয়েছেন তাকে কিন্তু তারা যৌথ বাহিনী আটক করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা মূলত যে 6টি গাড়ির যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলোর সন্ধান করে যাচ্ছেন, কিন্তু এই কাগজপত্রগুলো সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু তারা জানতে পারেননি যে গাড়িগুলো কাদের এবং এই গাড়িগুলো কবে নাগাদ থেকে বাড়িটিতে রাখা হয়েছে। সেসব বিষয়গুলোই কিন্তু মূলত যৌথ বাহিনী তারা অনুসন্ধান করছেন। পাশাপাশি এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করছেন এবং এই বাড়িতে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হলো। এখন পর্যন্ত ভিতর থেকে যে যৌথ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখনও বের হয়ে আসেননি। তবে যে গাড়ি 6টি জব্দ করার কথা আমরা জানতে পেরেছি, সেই গাড়িগুলোর ছবিও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে সূত্র মতে জানতে পেরেছি যে 3টি বিলাসবহুল গাড়ির পাশাপাশি আরও 3টি প্রাইভেট কার রয়েছে। এই গাড়িগুলো কিছুক্ষণ পরে হয়তো এই যৌথ বাহিনীর যখন অভিযান শেষ হবে, তারা গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে এই গাড়িগুলোর কাছে নিয়ে যেতে পারেন এবং সেই ছবিগুলো কিন্তু তখন আমরা দেখাতে পারবো। তবে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী বাড়িটির চারপাশে কিন্তু তারা ঘিরে রেখেছেন এবং ভিতরে তাদের অন্য বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি তাদের সাথে পুলিশ রয়েছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার অধীনে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। তবে আমরা যেটু বলছিলাম যে এই বাড়ির ম্যানেজার যিনি, তাকে কিন্তু যৌথ বাহিনী আটক করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার থেকেই মূলত এই সন্ধান করে যাচ্ছেন। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বাড়ির মূলত হাজী সেলিমের, এটি কিন্তু তারা নিশ্চিত করে বলেছেন। তবে এই যৌথ বাহিনী কিন্তু আরও কিছু তথ্য তারা যাচাই বাছাই করছেন যে এই বাড়িটি কোনো দখলকৃত বাড়ি কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি ডেভেলপার কোম্পানি, যেটি তারই সেই কোম্পানি এই বাড়িটি করেছে এবং এই বাড়িটিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের আশ্রয় রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও তারা তদন্ত করে যাচ্ছেন। তবে যৌথ বাহিনীর অভিযান শেষ হলে তারা যদি গণমাধ্যমের সামনে এসে কথা বলেন তখন কিন্তু আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো। তো এই ছিল এখনকার পর্যন্ত হাজী সেলিমের বাড়ির সামনে থেকে যৌথ বাহিনীর অভিযানের সবশেষ খবর।
ইরশাদ। মোহাইমিনুল অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন। তিনি নিউ ইয়র্কে আসার আগে রাত থেকেই সেখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। তিনি আসার পর থেকে চলছে একের পর এক ঘটনা। বাঙালি অধ্যুষিত এলাকাগুলো লোকে লোকারণ্য, তাতে জমে উঠেছে বাংলাদেশি অধ্যুষিত ব্যবসা। অনেক রেস্টুরেন্টে বিক্রি হয়েছে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফাজ্জল লিটন। চায়ের কাপে ঝড়, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়া নিয়ে হইচই বাংলাদেশিদের রাজনীতিতে। ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও, আর তাতে সরগরম নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকাগুলো। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সভা, ঘরোয়া বৈঠক, আলোচনা সভা, জাতিসংঘে আগত অতিথিদের নিয়ে অনুষ্ঠান, সবকিছুই রেস্টুরেন্ট কেন্দ্রিক। এজন্য এই সময়টা তাদের জন্য কাটছে ব্যাপক ব্যস্ততায়। ব্যবসাও বেড়েছে দ্বিগুণ। এমনটাই জানালেন জ্যাকসন হাইটসের সবচেয়ে বড় ও জনপ্রিয় রেস্টুরেন্ট সানাইয়ের কর্ণধার রঞ্জিত দেব। প্রচুর লোকজন আসতেছে, রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, তারপরে বিভিন্ন সংগঠনের লোকজন, তারা প্রতিনিয়ত মিটিং, আলোচনা, সভা এই নিয়ে আমরা হিমশিম খাচ্ছি যে আপনাকে এদেরকে কাভার করার জন্য। আর আরেকটা বিষয় হলো যে আমরা পার্টি হলগুলো প্রতিনিয়ত প্রত্যেক দিনই বুক যাচ্ছে এবং বেচাই বিক্রি আপনাদের দোয়ায় আমরা দ্বিগুণের উপরে হয়ে গেছে। এদিকে জ্যাকসন হাইটসে প্রতিদিনই চলছে রাজনৈতিক দলের কর্মসূচি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটররা এসেছেন নিউ ইয়র্কে। সাধারণত অন্যান্য অঙ্গরাজ্যে নিউ ইয়র্কের মতো বাংলাদেশি খাবার পাওয়া যায়, তাই নিউ ইয়র্কের বাংলাদেশি মুদি দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী বেশি করে কিনে নিয়ে যান তারা। তোফাজ্জল লিটন, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।